আসসালামু আলাইকুম। আমি ডাক্তার হাসিনা আক্তার, কাজ করছি গাইনি অবস এন্ড ইনফার্টিলিটি নিয়ে। আজকে আমি কিছু কথা বলবো প্রেগন্যান্সির সমস্যা নিয়ে। আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম প্রেগন্যান্সির ১ম দিকে কি ধরনের সমস্যা হয়। এখন বলতে যাচ্ছি যে প্রেগন্যান্সির ২য় ধাপ বা ১ম ৩ মাসের পর থেকে যে 4th মাস থেকে অনওয়ার্ড লাস্ট পর্যন্ত কি ধরনের সমস্যা পেশেন্টরা ফেস করতে পারে এবং কি করণীয় সেই ব্যাপারে কিছু কথা বলতে যাচ্ছিলাম। তো ১ম ৩ মাস পার হয়ে গেলে যখন 4th মাসে পেশেন্টরা পড়তে পারে, তখন যেই সমস্যাগুলা হয়, সেম আগের সমস্যাগুলাও হতে পারে, যেমন বমি, বমি ভাব, বমি লাগা, তারপর হচ্ছে ফিভারিশ ফিল করা, উইকনেস, যে প্রবলেমগুলা ১ম দিকেও হয়, সেই সমস্ত প্রবলেমগুলাই কিন্তু যে সমস্যা গুলাই পুরা প্রেগন্যান্সি জুড়েই হতে পারে। তার সাথে আছে হাইপার অ্যাসিডিটি, যে গ্যাসের প্রবলেমটা সবাই বলে আমার গ্যাস হচ্ছে। এটা কিন্তু খুবই কমন প্রেগন্যান্সিতে। তার কয়েকটা কারণ আছে। ১ নাম্বার কারণ হলো প্রেগন্যান্সিতে পেশেন্টরা নরমাল যে ফুড হ্যাবিটটা সেটা রাখতে পারে না। অনেকেই দেখা যায় লম্বা সময় খেতে পারে না, খেতে ইচ্ছা করে না। তারপরে যেটা খায় সেটাতে গ্যাস হচ্ছে, অথবা অনেকে অনেক ধরনের ফুডের ক্রেভিং হয়। বাইরের খাওয়াতে বা যেগুলা হচ্ছে না খেলেই ভালো এই ধরনের। সো টুকটাক কিছু খেয়ে ফেলে, তখন অ্যাসিডিটিটা হয়। আরেকটা কারণ হতে পারে প্রেগন্যান্সির জন্য যে ফিজিক্যাল চেঞ্জটা হয় বডিতে, তার জন্য কিন্তু হাইপার অ্যাসিডিটি হওয়ার একটা কারণ হয়ে যেতে পারে। তো এই ধরনের যদি সমস্যা হয়ে থাকে যে অ্যাসিডিটি হচ্ছে খুব, তাহলে কিন্তু মাইনর কিছু গ্যাসের ওষুধ খাওয়া যেতে পারে এবং খাদ্যাভ্যাসটা নিয়ন্ত্রণে রাখতে হবে। যেমন লম্বা সময় ধরে না খেয়ে থাকা যাবে না, ভাজা পোড়া কম খেতে হবে এবং বাইরের ফুডগুলো না খাওয়াই ভালো। টক জাতীয় জিনিস বা ভর্তা, ঝাল এই ধরনের ফুডগুলা অ্যাভয়েড করলে অ্যাসিডিটিটা একটু কমে যাবে। তারপর যে প্রবলেমটা হচ্ছে খুব উইকনেস ফিল করে বা টায়ার্ডনেস। তো ৩ মাসের পর থেকে তো আমরা কিছু আয়রন, ক্যালসিয়াম, ভিটামিনস এগুলা এড করে থাকি, যাতে করে এই প্রবলেমগুলো একটু কম হয়ে থাকে বা কমে যায়, চেষ্টা করা হয়। দেন আসতেছি হচ্ছে কিছু ওয়াটারি ডিসচার্জ হয় পেশেন্টদের। সো প্রেগন্যান্সিতে কিন্তু নরমাল কিছু হোয়াইট ডিসচার্জ হয়ে থাকে, পারভেজানিল যেটা কিছু যায়। এটা নরমাল একটা লিমিট পর্যন্ত অল্প অল্প যখন যায়, এটা কিন্তু নরমাল, মানে প্রেগন্যান্সি এটা অ্যাজ ইউজুয়াল হতে পারে। কিন্তু মাথায় রাখতে হবে যে এটা, বা খেয়াল রাখতে হবে যে এটা অতিরিক্ত হচ্ছে কিনা। অতিরিক্ত পানি যাওয়াতে কিন্তু আমরা অনেক সময় হয় কি ওয়াটার ব্রেক পড়ে যায়, যে ওয়াটারের ইয়েতে যেটা মেডিক ফ্লুইড বলি আমরা, ওখানে বেবি থাকে, ওটা দেখা যায় অনেক সময় লিক করে এবং সেই পানিটা বের হয়ে যায়। পানি যদি বের হয়ে যায় তাহলে কিন্তু প্রেগন্যান্সি কন্টিনিউ করা সোটা। তো যদি এমন কখনো মনে হয় যে না পানিটা একটু বেশি যাচ্ছে বা যাচ্ছে কি না এরকম ধরনের ফিল হয়, তবে অবশ্যই কিন্তু ডক্টরের শরণাপন্ন হয়ে এক্সামিন করে দেখা দরকার যেটা ঠিক আছে কিনা। তারপর আসছে লেট প্রেগন্যান্সিতে, লাস্টের দিকে যেমন কিছু পেশেন্ট বলে থাকে যে বাচ্চা নড়ছে কিনা বুঝতে পারছি না, বা বাচ্চা কতবার নড়বে এই ধরনের কিছু ব্যাপার আছে কিনা। হ্যাঁ, বাচ্চার নড়াচড়াটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং লাস্টের দিকে আমরা বলে থাকি যে সারাদিনে যদি ১০-১২ ঘন্টা যদি ১২ বার নড়ে থাকে তাহলে ঠিক আছে। এটা একটু অ্যাকচুয়ালি আসলে সারাদিন বসে বসে যে বাচ্চার নড়াচড়া কাউন্ট করা যাবে অলওয়েজ তা কিন্তু না। কিন্তু কখনো যদি ফিল হয় যে না বাচ্চা কম নড়ছে, ওই সময় অবশ্যই খেয়াল করবেন, বাগাত হয়ে শুয়ে নড়াচড়াটা খেয়াল করবেন এবং কোথাও এটা কাউন্ট করে রাখবেন যে ঠিক কতবার নড়তেছে। যদি দেখা যায় না সারাদিনে ১২ বার নড়ে যাচ্ছে ৮-১০ ঘন্টাতে, তাহলে ইটস ওকে। বা প্রথম ৪-৫ ঘন্টাতেই দেখা গেল যে না ১০-১২ বার নড়ে গেছে, তাহলে আর সারাদিন কাউন্ট না করলেও চলে। অথবা এমন যদি হয় যে ৪ ঘন্টার মধ্যে একবারও বাচ্চা নড়ে নাই, ওই সময় কিন্তু সিরিয়াসলি ডক্টরের সঙ্গে হসপিটাল চলে যেতে হবে। এটা খেয়াল রাখতে হবে যে কেন নড়ছে না। আরেকটা ব্যাপার হতে পারে যে সাইলেন্ট কিছু ব্লিডিং, যেটা আমি আগেও বলেছিলাম যে ব্লিডিংটা কখনোই প্রেগন্যান্সিতে নরমাল না। ঠিক তেমনি যে লেট প্রেগন্যান্সিতেও কিছু ব্লিডিং হয়ে থাকে বা হয় কখনো, এটা কিন্তু অবশ্যই বাসায় বসে থাকবেন না, হসপিটালে চলে যাবেন। এই ধরনের প্রবলেমগুলোতেই পেশেন্টরা বেশিরভাগ সময় ভুগে থাকে। এছাড়া যদি কোনো কিছু মনে থাকে আপনাদের যে না আর কোনো সমস্যা বা কিছু কোয়েরি থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আনসার করতে। থ্যাংক ইউ।